নমস্কার নমস্কার নমস্কার। কৃপি কলোনিতে আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা টেলিফোন। শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের লেখা টেলিফোন। ঝট করে ভেঙে গেল ঘুম। টেলিফোনের ঘণ্টা। সঙ্গে সঙ্গে শুনলাম ঘরের দেয়াল ঘড়িটা চিৎকার করছে। তন্দ্রাকাতর চোখ না খুলেই একে একে গুনলাম রাত 12টা। আরও দুটো শব্দ কানে এলো, গড়গড় বজ্রের গর্জন এবং ঝুপঝুপ বৃষ্টির পতন। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধড়মড় করে উঠে বসলাম বিছানার ওপরে। এই সলিলাক্ত দুপুর রাত্রি, নিশ্চয়ই কোনো রোগী। দূর বাবা। বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিলাম। হ্যালো হ্যালো। ডাক্তার ডাক্তার হ্যাঁ ডাক্তার ডাক্তার ডাক্তার, শিগগির আসুন, শিগগির। কোথায়? আমার বাসায় 7 নম্বর, সাতকড়ি লেন স্ট্রিট। ঠিক আছে। আপনার অসুখটা কি? আমি এক্ষুনি মারা যাব, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর কথা কইতে পারছি না। শিগগির শিগগির এসো, শিগগির। ডাক্তার ডাক্তার। আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলাম। জানলার ওপর শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের করাঘাত, কিন্তু শেষটা যাওয়াই স্থির করলাম। গাড়ির ভেতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলাম সাতকড়ি সেন স্ট্রিটের 7 নম্বরকে। একখানি পুরনো ছোটোখাটো দোতলা বাড়ি। প্রত্যেকটা জানালা, এমনকি সদর দরজা পর্যন্ত ভেতর থেকে বন্ধ। দরজা জানলার ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে না একটি মাত্র আলোক রেখাও। এত রাত্রি ড্রাইভারের ঘুম ভাঙায়নি, নিজেই এসেছি গাড়ি চালিয়ে। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলাম। এ কি রাস্তা, নাকি বেগবতী স্রোতস্বতী? কলকল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর ওপর পর্যন্ত উঠে। যেদিকেই তাকাই চিহ্ন নেই জনপ্রাণীর। এ যেন মানুষের পৃথিবীই নয়। কেবল মানুষ কেন, পথচারীর কুকুর বেড়াল এবং রাত্রির পেচক বাদুড়রাও যেন আজকের এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে কোথায়, কেউ জানে না। কেবল দীপ্তনেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো। কি কনকনে ভিজে বাতাস! ওহ, বৃষ্টি না নৈশ প্রেতিনীদের পায়ের মলের শব্দ? শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজায় কড়া নাড়তে লাগলাম সজোরে। হঠাৎ খুলে গেল দরজাটা। বাড়ির ভেতরটাও অন্ধকার। কে দরজা খুললেও দেখবার জন্য টর্চটা জ্বাললাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম বোধহয় কোনো অন্তঃপুরিকা এসে দরজা খুলে দিয়েই তাড়াতাড়ি আবার ভেতরে চলে গিয়েছেন।
কিন্তু কি মুশকিল, এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভেতর একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখিনি। অন্ধকারে এই বাড়ির ভেতরে দু চার পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বললাম, মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ স্বরে কে বলল, আলো নেই, আলো দেখাবার লোকও নেই। টর্চ জেলে এগিয়ে আসুন, ডান দিকে সিঁড়ি, দোতলায় উঠে বাঁ দিকের প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন। কে কথা বলছে আর কোথা থেকেই বা কথা বলছে? চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপরে ছাদ, দুই পাশে দুই দেয়াল, কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা বলল সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, নইলে আমার টর্চের উল্লেখ করতো না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার, ডাক্তার, নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? ওপরে এসো, ওপরে এসো। অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছ থেকে, আসছে যেন বহু দূর থেকে। বুকের কাজটা করতে লাগলো ছমছম। সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচম্বিতে বাড়ির ভেতরে ঢুকে পড়ল বৃষ্টির কান্না জল মাখানো খানিকটা দমকা বাতাস। আমি আর দাঁড়ালাম না, নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললাম। ডান দিকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম এবং ওপরে উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করলাম সিঁড়ির প্রত্যেকটা ধাপে জমে রয়েছে প্রায় 1/2 ইঞ্চি পুরু ধুলো। সেই ধুলোর ওপরে নেই একটি মাত্র পদচিহ্ন, যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির ওপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি। আর একটা ব্যাপার অনুভব করলাম, আমার চারিদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি, যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি। থেকে থেকে আমার গা এমন শিউরে শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগলাম, অতঃপর এই অস্বাভাবিক বাড়ি ছেড়ে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিনা। আবার কে যেন ব্যঙ্গেশ্বরেই বলল, ডাক্তার, কত মরার হাড় নেড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছ, কত পচা গলা মরার দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছ, তবু তুমি ভয় পাচ্ছ কেন? হ্যাঁ? মনের ভাব লুকাবার জন্য জোর দিয়ে সিধে হয়ে দাঁড়িয়ে বললাম, আমি ভয় পাইনি। কিন্তু তুমি তো কাঁপছ। ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে। কানে এলো একটা শুকনো ও চাপা বিশ্রী হাসির আওয়াজ। দারুণ ক্রোধে জেগে উঠল আমার পুরুষত্ব। বেশ চেঁচিয়ে বললাম, কারোর হাসি শোনবার জন্য আমি এখানে আসিনি, আমি এসেছি রুগী দেখতে। বাঁ পাশের ঘরের ভেতর থেকে শোনা গেল, উত্তম, এবার ভেতরে এসো, দরজা খোলে। দরজায় ধাক্কা মারলাম, কিন্তু খুলল না। দেখতে পাচ্ছ না দরজার বাইরে থেকে শিকল তোলা আছে? তা বটে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই
ভেতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা। ঠকঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলাম। সেই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বলে উঠল, এসো এসো এসো, আর দেরি করো না। আমার আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর কথা কইতে পারছি না। ডাক্তার 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 ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ভেতরে গিয়ে দাঁড়ালাম। ঘুটঘুট করছে অন্ধকার, নাকে লাগলো গলিত শবের দুর্গন্ধ। সেটা আমলে না এনে টর্চ জ্বালাবার উপক্রম করতেই কে বলল, আলো ছিল না ডাক্তার, আলো ছিল না, আলো ছিল না ডাক্তার, আলো ছিল না। কেন? আতঙ্কে আতঙ্কে আটকে উঠবে, মূর্ছিত হয়ে যাবে। ডাক্তার, আলো জ্বেলো না। এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা বলছে, নাকি কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে চায়? অধীর কণ্ঠে বললাম, কি আশ্চর্য, আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে? তবে জ্বালো, জ্বালো আলো। জ্বালালাম আলো। ময়লা চাদরে মোড়া বিছানার ওপরে নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল! ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা ওপরে, এবং দুটো কোটরের মধ্যে চক্ষু দুটো যে কতটা নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যায় না। এমনভাবে মুখবেধন করে আছে যে দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে। এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে, তার মুখগহ্বরের ভেতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর পোকা। স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম। হে হে ভগবান, এই কি আমার রোগী? ডাক্তার ডাক্তার, এ জম যন্ত্রণা আর সইতে পারছি না যে। শিগগির এসো, দেখতে পাচ্ছ না আমাকে আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের কীট। এই পোকাগুলোকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। এই পোকাগুলোকে তাড়িয়ে দাও। বেশ বুঝতে পারলাম এই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বর বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখবিবরের ভেতর থেকেই। এবং তার চেয়েও অদ্ভুত ব্যাপার এই যে, মুখের ভেতর থেকে কণ্ঠস্বর বেরিয়ে আসছে বটে, কিন্তু মূর্তির ঠোঁট এতটুকু নড়ছে না। স্তম্ভিত ভাবের ভেতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত। তারপর চোখের সামনে স্পষ্ট দেখলাম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে আস্তে। কিন্তু তার উঠে বসার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন নিজে উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মাথাটা পড়েছে কাঁধের ওপর লুটিয়ে, আর হাত দুটো নিঃসাড় হয়ে ঝুলছে। কিন্তু কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায়? হ্যাঁ, সে কোথায়?
সে যে একেবারেই অদৃশ্য। আচম্বিতে মৃতদেহটার কাঁধের ওপর লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং ধীরে ধীরেই ফিরল আমার দিকে, এবং তার দৃষ্টিহীন চক্ষু কোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি। হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। এক লাফে ঘরের ভেতর থেকে বেরিয়ে ক্রমে উঠি কি পড়ি এমনিভাবে সশব্দে নেমে এলাম নিচের দিকে, এবং সঙ্গে সঙ্গে পিছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর, ডাক্তার, 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 যেও না, যেও না ডাক্তার, যেও না, যেও না। দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলাম 7 নম্বর সাতকড়ি সেন স্ট্রিটে। দেখলাম বাড়ির সদর দরজায় তালা দেয়া এবং বাড়ির দেয়ালে ঝুলছে ভাড়াপত্র। এই বাড়ি ভাড়া দেয়া যাইবে। অবাক হয়ে ভাবছি, এমন সময় পিছন থেকে শুনলাম, ডাক্তারবাবু, এখানে কেন? ফিরে দেখি আমারই এক পরিচিত লোক, এই অঞ্চলেই তার বাড়ি। বললাম, হ্যাঁ, দিন তিনেক আগে এই বাড়িতে এক রুগী দেখতে এসেছিলাম, কিন্তু আজ দেখছি সদরের তালা দেয়া। ডাক্তারবাবু বাড়ি ভুল করেছেন। এ বাড়ি আজ 1 বছর ধরে খালি পড়ে আছে। বাড়িখানের ভারী বদনাম, কেউ ভাড়া নিতে চায় না। আসল কথাটা চেপে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এ বাড়ির শেষ ভাড়াটে কে? ভুবনেশ্বর বাবু। আর তিনি এখন কোথায়? পরলোকে। এই বাড়িতেই তিনি মারা যান? হ্যাঁ, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় হঠাৎ তিনি মারা পড়েন। তার আত্মীয় স্বজন কেউ ছিল না। হ্যাঁ, পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে। কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বরবাবু তারপরেও বার কয়েক আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবারেই রাত 12টায় ফোনের ঘণ্টা বেজে ওঠে, আর সেই ভয়ানক কণ্ঠস্বর শুনি। ভুবনেশ্বরবাবু আজও আমাকে ডাকাডাকি করেন কিনা জানি না, কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সাড়াই দিই না। ডাক্তার, 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 শিগগির এসো, শিগগির, শিগগির এসো। কৃপি কলোনিতে শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা টেলিফোন। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে এবং সাউন্ড মিক্সিং, এডিটিং ও পোস্টার ডিজাইনে
ছিলাম আমি রমেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।